এটি হচ্ছে কোকচুরাং। এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মাথায় বৃষ্টি উপেক্ষা করেই লাঞ্চ সেরে রেইনকোট বা রেনপঞ্চু পরেই কিন্তু আমরা কোকচুরাং থেকে রওনা হচ্ছি থানসিংয়ের উদ্দেশ্যে। এই কোকচুরাংয়ের উচ্চতা হল ৩৯৫০ মিটার। উচ্চতার দিক থেকে ধরলে প্রায় ১২,৫০০ ফিট। জাস্ট টি হাউসটি ক্রস করলেই পেকচুর ছোট্ট একটু জলধারা ক্রস করতে হয়। ক্রস করেই সোজা স্টিপ অ্যাসেন্ড করতে হবে। রাস্তাটি শুনেছি শুধুমাত্র স্টিপ অ্যাসেন্ডিং আর স্টিপ ডিসেন্ডিংয়ে ভর্তি। এই যে পেকচুর যে জলধারাগুলোকে দেখছি সবটাই কিন্তু অত্যন্ত স্বচ্ছ, অর্থাৎ জলের নিচে কি আছে তা সূক্ষ্মাতি সূক্ষ্ম দেখা যায়। রওনা দিয়ে দিলাম। সামনে চলেছে বড়ালদা, বড়ালদার পেছনেই মান্না, মান্নার পেছনে আমাদের গ্রুপের অন্য সদস্যরা, আর আমি যেহেতু একটু ভিডিও করছি সেই জন্য একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। পেকচু নদী এতদিন অবধি আমার দেখা সবচেয়ে ভালো নদী, সবচেয়ে স্বচ্ছ নদী, দুধ সাদা জলে ভর্তি নদী, এরকম সাদা পাথরে মোড়া নদী আমার লাইফে প্রথম। অসাধারণ অসাধারণ। এই পেকচু নদীটি হিমালয়ের হিমবাহ থেকে সৃষ্ট। বিভিন্ন উপধারায় বিভক্ত হয়ে এটি নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ ইয়াকসানের দিকে নেমে গেছে। অনেকগুলো উপধারায় বিভক্ত এই পেকচু। এখন যে পেকচুটি আমরা দেখছি সেটি কিন্তু একটি উপধারা। আরও দুটো বাঁক মিলে আমরা কিন্তু অরিজিনাল পেকচু নদীটি দেখতে পাব। এখানটায় অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছে। তাহলে দুধ সাদা জল সুন্দর ঢালির মধ্যে দিয়ে একদম উপর থেকে নিচের দিকে নেমে আসছে, আর সমস্ত পাথরগুলোই কিন্তু সাদা। এখানে কালো পাথরের কোনো অস্তিত্ব নেই। আর নদীর চারিপাশে যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সমস্তটাই প্রায় বড় বড় বোল্ডার দিয়ে মোড়া। পাশে খানিকটা মাটির রাস্তা রয়েছে, কর্দমাক্ত রাস্তা, যেগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কোনটা দিয়ে মারবো? এটা দিয়ে? এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। এটা এখন কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, শুধু বড় বড় বোল্ডার, রাস্তাঘাট কিছু নেই। এই যে এইভাবে চলে যেতে হচ্ছে। পা ফেলাও মুশকিল। ব্যাস, এই দেখুন, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, এই যেভাবে যেতে হচ্ছে। এই 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 এইবার একটু তাও চোখে দেখা গেছে। বোল্ডারে পা, এইটাই হচ্ছে পথ। এই এই
আইয়া এটি এদিক দিয়ে পেকচু বয়ে চলেছে। কোকচুরাঙে নামার পথটি যতটা কঠিন ছিল, কোকচুরাং থেকে কিন্তু যখন আমরা থানসেংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এই চড়াই পথটা কিন্তু তার চাইতেও অনেকটা বেশি কঠিন বলে মনে হচ্ছে। 10 হাত করে গিয়ে একটু একটু করে দাঁড়াতে হচ্ছে, তাছাড়া ওঠা সম্ভবপর নয়। এই যে এর মধ্যে দিয়ে পেকচু বয়ে চলেছে, পেকচুর জলের শব্দ প্রচণ্ড জোরে বয়ে চলেছে। সব সাদা পাথর, কোনো কালো পাথরের কোনো অস্তিত্ব নেই। গোটা জায়গা জুড়ে শুধু সাদা পাথর, এইভাবে উপর থেকে নিচে পেকচু বয়ে চলেছে। গাছের গুড়ি দিয়ে আবার একটুখানি রাস্তা তৈরি করা হয়েছে, জল কাদাতে একদম খুবই খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে পিছলে পড়া যায়। এই আমরা পেকচু রিভার পার হচ্ছে এইবার। এই যে পেকচু রিভার পার হয়ে যাচ্ছি, পাথর জল, প্রত্যেকটা স্টেপ আমরা পাথরের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। এখন অবধি যতটা পথ পাড়ি দিয়েছি তার প্রায় 98%ই হচ্ছে এই পেকচু নদী। কারণ অল্প একটু জায়গা শুধুমাত্র আমরা পাথুরে এবং কর্দমাক্ত রাস্তা ক্রস করেছি, বাদবাকিটুকু কিন্তু বিভিন্ন উপধারায় বিভক্ত এই পেকচু রিভারকেই আমরা বিভিন্নভাবে ক্রস করে চলেছি। একবার করে জলধারা পার হতে হচ্ছে, একবার করে কিছু বোল্ডার পার হতে হচ্ছে, একবার করে একটু আধটু এই ধরনের কর্দমাক্ত স্টোনি পাতগুলোকে ক্রস করতে হচ্ছে, আবার জলধারা ক্রস করতে হচ্ছে, কোনো জায়গায় বা একটু গাছের গুঁড়ি দিয়ে পুল টাইপের করা আছে সেইগুলোকে পার হতে হচ্ছে। অর্থাৎ একই নদীকে কখনো ডান পাশে রেখে, কখনো বাঁ পাশে রেখে, কখনো বা সোজা রেখে বিভিন্ন রকমভাবে কিন্তু ক্রস করে নদীর যে বেসিনটা অর্থাৎ রিভার বেসিনকে আমাদেরকে ক্রস করতে হচ্ছে।
এবং রাস্তা কিন্তু মোটেও কম না, অনেকটা পথ জুড়ে কিন্তু সেই রিভার বেসিনকে ক্রস করতে হচ্ছে। এটি সাধারণ নদীর মতো একদিক থেকে অন্য দিকে চলে গেলাম তা নয়, কখনো নদী এমনভাবে এঁকে বেঁকে উপর থেকে নিচের দিকে নেমে এসছে যে কখনো বাদিক থেকে ডান দিকে গিয়ে আবার ডান দিক থেকে বাদিকে এসে আবার অপোজিট পথে গিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবার রাস্তা তৈরি করে নিতে হচ্ছে। এই শয়ে শয়ে বছর পুরনো গাছগুলো কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর বিভিন্ন রকমভাবে তৈরি হওয়া স্টোনি ওয়েটাও কিন্তু দেখবার মতো। এইবার আমরা চলে এসেছি অরিজিনাল প্রেকচু জলধারার কাছে, অর্থাৎ এটিই হচ্ছে অরিজিনাল প্রেকচু নদী, যা ভাষায় তো কখনো প্রকাশ করা যাবেই না। অনেক সময় হয়তো কল্পনাতেও এত সুন্দর নদী আমরা আনতেই পারি না, কারণ কল্পনাতে যতটা আমরা কল্পনা করতে পারি তার থেকে অনেক 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 বেশি সুন্দর কিন্তু এই প্রেকচু রিভার। এক একটা বোল্ডার যেগুলো আছে সেইগুলো দিয়ে প্রায় একটি গোটা রাস্তা তৈরি হয়ে যাবে আমাদের দিকে। সেই বড় বড় বোল্ডারগুলোকে সাইড করে ছোট ছোট বোল্ডারগুলোর উপর দিয়ে একদম দুধের মতো সাদা রঙের জল যে স্বচ্ছতায় সামনের দিকে এগিয়ে চলেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। এ সৌন্দর্য শুধু উপভোগের বিষয়। এ সৌন্দর্যকে কখনো ভাগও করা যাবে না, আবার এ সৌন্দর্যকে কখনো প্রকাশও করা যাবে না। এ সৌন্দর্য শুধু উপলব্ধির বিষয়। শুধু দুধ সাদা রং বললে হয়তো একটু ভুল বলবো, চারিপাশের রিফ্লেকশানে এই জলের যে রং তা সমস্ত লোককে একটা আলাদা মাত্রা দিতে দেবেই, এইটুকু গ্যারেন্টি তো দিতেই পারি। অত্যন্ত সুন্দর। একে দুধ সাদা জল, তার মধ্যে যেন একটা হালকা কোথাও সবুজাভ বা নীলাভ একটা ভাব রয়েছে। আর এত স্বচ্ছ, এত জলের ধারা, তার মধ্যেও কিন্তু যদি একটি সূচও কোথাও পড়ে থাকে সে সূচটিকেও আপনি দেখতে পাবেন। কি যে অসাধারণ সুন্দর। আর এই জলধারার যা শব্দ, তাতে কিন্তু কান ধাঁধিয়ে আসছে। আশেপাশের কোনো শব্দ কানে আসছে না এই জলধারার। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের পথ চলা। এই 1 ঘন্টা ধরেই কিন্তু এই প্রেকচু জলধারার শব্দ। যখন একটু দূরে থাকছি তখন একটু বা কম, যখন কাছে চলে আসছি তখন এই শব্দ সাংঘাতিক শব্দ। আপনি আপনার পাশের সঙ্গীর কথাও সঠিকভাবে শুনতে পাবেন না। অদ্ভুত জোরে প্রবাহিত হয়ে চলেছে এই নদী। এমনি কল্লোলিনী বলে না, তাই সে তার নিজের বেগে সুন্দর শব্দ করে গুটি গুটি পায়ে সামনের দিকে প্রবহমান। দেখছি আর ভাবছি, অনেক নদী তো দেখেছি এই জীবনে, কিন্তু এই নদীর সঙ্গে যেন অন্য কোনো নদীর কোনো তুলনাই চলে না। পাহাড়ি নদী অনেকটাই একই রকম হয়, কিন্তু এ নদী সেই পাহাড়ি নদীগুলোর চাইতেও যেন আলাদা, একদমই আলাদা। কি স্বচ্ছ, অদ্ভুত। যত দেখছি আর ভাবছি, পাথরগুলো সাদা, কেমন যেন একটু হলুদাবো, তার মধ্যে ছায়া রয়েছে। আর সেই পাতা না ধরা কিছু ছোট ছোট গুল্ম জাতীয় বৃক্ষ জন্মে আছে। সেই জলধারাগুলো সেইগুলোকে দিয়ে বা সেইগুলোতে গিয়ে ধাক্কা মারছে। আর যতই এই রকম পাথর কিংবা গাছে গিয়ে ধাক্কা মারছে ততই ফেনার সৃষ্টি হচ্ছে। আর সেই ফেনা যেন আমাদের মনের মধ্যে কোথাও একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করছে। অদ্ভুত, অতি সুন্দর।
যতটা বলবো তার থেকে হাজার হাজার লাখো গুণ বেশি সুন্দর এই নদী। চারিপাশে উত্তুঙ্গ পর্বত, মাঝখানে এরকম বিরাট বোল্ডার, আর বোল্ডারের মধ্যে দিয়ে নেমে এসেছে নদী। অদ্ভুত। গাছের গুড়ি দিয়ে এইরকমভাবে নদীটিকে পার করতে হয়। গাছের গুড়ির এই সেতুর উপর দিয়ে এই নদীটিকে ক্রস করছে, আর একবার বাঁ পাশে আর একবার ডান পাশে, অর্থাৎ উভয় পাশেই ক্যামেরাটিকে নিয়ে সেটিকে ক্যাপচার করবার চেষ্টা করছি। চোখে তো দেখছি, কিন্তু ক্যামেরাটিকেও ধরে রেখেছি ভবিষ্যতে বারবার করে এই ঘটনাটিকে দেখব বলে। আর শুধু নিজে নয়, অন্যদেরকে, বন্ধুবান্ধবকে, আত্মীয় স্বজনকে, সবাইকে দেখাবো বলেই কিন্তু চারিপাশটাকে ভালো করে ক্যামেরায় ক্যাপচার করবার পালা চলছে। এটি হচ্ছে সেই ব্রিজটি যেটিকে পার করে নদীটিকে এদিক থেকে ওদিকে যেতে হয়। ভীষণ সুন্দর, মানে যা কিছুই দেখা যাচ্ছে কোনোটাকেই কিন্তু 100-র মধ্যে 99 দেওয়া চলে না, 100-র মধ্যে 100 দিতে হয়। অত্যন্ত সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে, আমি ভাষা হারিয়ে ফেলছি। অত্যন্ত সুন্দর। যতদূর চোখ যাচ্ছে বা নজর যাচ্ছে, এই পেকচু নদীর উৎসের দিকে আমাদের নজর যাচ্ছে। জানি না কোথা থেকে এই উৎস হয়েছে, কিন্তু যত দূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি ছোট্ট একটি সংকীর্ণ জলধারায় উপর থেকে সেটি নিচের দিকে নেমে এসছে। যত দূর অবধি পেরেছিলাম লেন্সে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এর থেকে বেশি এখান থেকে আর আনা সম্ভব হয়নি। এবার নদীটিকে বাঁ পাশে রেখে সামনে ঠিক এই পথের মধ্যে দিয়ে আমরা পাড়ি দিয়ে চলেছি। অত্যন্ত দুর্গম পথ, কঠিন পথ। আমার দেখা সবচাইতে বেশি কঠিন রাস্তা হচ্ছে এটি। এখানে রাস্তা বলে কোনো কিছুর কোনো কনসেপ্টই নেই, শুধুমাত্র এই পাথর আছে এবং পাহাড়ের একদম ঢাল। এই ঢালুর মধ্যে দিয়ে এই রকম পাথরের উপর দিয়ে আপনাকে হেঁটে সামনের দিকে এগোতে হচ্ছে। যদি কখনো কোনো পাথরের উপরে পা দেওয়ার সময় পাথরটি একটু স্লিপ কেটে যায়, তাহলে কিন্তু সমূহ বিপদ, কারণ আপনি একদম নিচে গিয়ে কোথায় পড়বেন সেটি আপনি নিজেও জানেন না। কোকচুরাং থেকে কি জায়গায় যাচ্ছে আজকে, থানসিং যাওয়ার রাস্তায়। যে এটা রাস্তা বলে তো কিছু নেই, শুধু ভাঙাচোরা পাথর পড়ে আছে, বিরাট বিরাট বড় বড় বোল্ডার। এই পথেই সোজা উপরের দিকে উঠে চলে যেতে হবে। থানসিনের পথ অত্যন্ত খারাপ পথ, মানে শুধুমাত্র পাথর ছাড়া এখানে কিছু নেই, পথ বলেও কিছু নেই। সোকা থেকে যখন জংরি উঠছিলাম তখন পথের একটা চেহারা ছিল, রাস্তা ভীষণ স্টিপ বটে, কিন্তু এখানে রাস্তা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। পাথর পড়ে আছে, বড় বড় পাথরের চাই। এগুলোর মধ্যে দিয়েই সোজা উপরের দিকে উঠে আসতে হচ্ছে। আমার দেখা সবচাইতে কঠিন পথ এটাই, কিন্তু মানে এত কষ্টকর পথ আর এত ডিফিকাল্ট পথ আমি আমার ট্রেক লাইফে দেখিনি। ভীষণ কঠিন পথ, সমস্ত কিছু শুধু বোল্ডার আর বোল্ডার। কোনো পথের কোনো চেহারা এখানটায় এলে কিন্তু আপনি দেখতে পাবেন না। ছোট ছোট স্ট্রিম সব জায়গায় গেছে, অনেকগুলো এরকম শয়ে শয়ে স্ট্রিম মিলে চারিদিক থেকে পেকচু নদীর সৃষ্টি করেছে। সমস্ত জায়গা দিয়ে এই জল বয়ে আসছে।
ভীষণ কঠিন পথ, এ পথে আর চলতে পারছি না। জাস্ট 3 থেকে 4 মিনিট উঠছি, একটু করে রেস্ট নিতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে বারবার করেই বলছি, পথের কোনো অস্তিত্ব নেই। এই পাথরের মধ্যে দিয়েই উপরের দিকে তাকিয়ে নিজেকে নিজের মতো করে পথ তৈরি করে নিতে হচ্ছে, আর সেই নিজের তৈরি করা পথেই কিন্তু সামনের দিকে এগোতে হচ্ছে। সমস্ত জায়গায় দেখে এসছি একটা পথ, তা সে যতই কঠিন হোক না কেন পথ আছে, কিন্তু এখানে পথ নেই। এখানে নিজেকেই পথ তৈরি করে গয়ে চলার জন্য, চলার যে পথ, সে পথকে কিন্তু তৈরি করতে হচ্ছে। যদি কেউ নিজে পথ তৈরি না করতে পারে, সে গয়ে চলা অবধি কোনো দিনও পৌঁছাতে পারবে না। অর্থাৎ নিজে পথ তৈরি করে সেই পথে চলে তারপরেই কিন্তু গয়ে চলার দিকে এগোতে হবে। অত্যন্ত কঠিন পথ, বারবার করে বলছি। এ পথে যারা কোনোদিনও আসেনি, তারা এক বিন্দুও অনুধাবন করতে পারবে না যে এই পথটা কতটা কষ্টকর পথ, ভীষণ কষ্টকর পথ। এই হচ্ছে পথ, পাথরের উপর দিয়ে শুধুই চলা, পাথর ছাড়া কিচ্ছু নেই। প্রচণ্ড কষ্ট, তবে আনন্দও কিন্তু কম নয়। আর পারা যাচ্ছে না। এই যে চলেছি, এইরকম পথ ধরে ধরেই এগিয়ে চলেছি। মোটামুটি 20 মিটার দূরে গিয়ে না থামলে চলা প্রায় অসাধ্য হয়ে যাচ্ছে। ভীষণ কষ্ট। আজ অবধি এই পথে ওঠার সময় যত কষ্ট পেয়েছি, আজকের কষ্ট সব থেকে বেশি। এ পথ অন্য পথের থেকে 4 গুণ বেশি কষ্টকর, প্রচণ্ড কষ্ট। ভাগ্যিস স্নোফলটা কমে গেছে। আমরা বর্ষাকালে আমাদের স্থানীয় জায়গায় যেরকম প্রচণ্ড জোরে বৃষ্টি পাই, আজকে হয়তো তার থেকেও জোরে এখানে স্নোফল পেয়েছি। কি যে কষ্ট করে সেই স্নোফলের ভেতর দিয়ে বা স্নোফলের মধ্যে দিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হয়েছে, তা চোখে না দেখলে বা সাথে না থাকলে বিশ্বাসই করা দায়। বোঝা তো পরের কথা, বিশ্বাসই করা দায় যে পথটা ঠিক কীরকম পথ। দেখছেন রাস্তাটি কিভাবে উপর দিকে উঠে গেছে, শুধুই চড়াই এখানটায়। আর যেহেতু প্লেকচুটা একদম নিচের দিকে, ফলে খানসিংয়ে উঠতে গেলে প্রচুর পথ উপরের দিকে উঠতে হয়। তারপরে
খানিকটা ডাউনে এসে কিন্তু থানসিং। এই যে চড়াই পথ, এই পথটা সারাটা জীবন অভিজ্ঞতার মধ্যে থাকবে, ব্রেনের মধ্যে থাকবে। যতদিন বাঁচব ততদিন এই পথের যে কাঠিন্য, সেই কাঠিন্য কিন্তু মনের কোনো কোনায় আটকে থাকবে। আর সত্যি কথা বলতে এই রকম কঠিন পথ বলেই হয়তো সেটা মস্তিষ্কের মধ্যে দীর্ঘকাল ধরে বিরাজ করবে। জানি এখন কষ্ট পাচ্ছি, কিন্তু ফিরে যাবার পরে হয়তো এই পথ যখন আবার নতুন করে দেখব, তখন কিন্তু অনেক ধরনের কল্পনা, অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের গল্প, অনেক না বলা কথা, অনেক কিছু আর কি মনে পড়ে যাবে। এটি ভবিষ্যতের খাদ্য হিসেবে রয়ে যাবে আমার কাছে। গেলে তো হবে না, আবার নদী পার হতে হবে। নদী এইভাবে পার করতে হচ্ছে। এই পথ চলো উঠি, আবার ওঠাই কাজ শুরু। কোকচুরাং থেকে থানসিংয়ের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার। যেতে সময় লাগার কথা প্রায় 5 থেকে 6 ঘন্টা। কোকচুরাংয়ের হাইট মোটামুটি ধরুন 12,100 ফুট, আর থানসিংয়ের হাইট মোটামুটি 12,910 ফুট মতো। কিন্তু এত আপস অ্যান্ড ডাউনস এখানটায় আছে যা মাথা খারাপ করে দেবার মতো। কখনো একদম স্টিপ অ্যাসেন্ডিং, কখনো আবার স্টিপ ডিসেন্ডিং। বারবার করে এই করতে প্রচণ্ড কষ্ট হয়। এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের টেরেন আপনি পাবেন। কিছু রোডোডেনড্রন ফরেস্টও পাবেন, আবার হাই অল্টিটিউড মেডোজও পাবেন। এখান থেকেই আপনি খুব সুন্দরভাবে মাউন্ট পানডিমের দৃশ্য পাবেন। এখানে একদম রোডোডেনড্রনের বড় গাছ অবশ্যই পাবেন না, তবে ডোয়ার্ফ রোডোডেনড্রন বলতে যা বোঝায় ছোটো ছোটো কাটা ঝোপঝাড়যুক্ত রোডোডেনড্রন, সেইগুলোকে দেখতে পাওয়া যায়। আর এখানটায় কিন্তু অনেক বড় বড় যে মেডো, সেই মেডোগুলোকেও দেখতে পাবেন। 8:30টার সময় জংরি থেকে রওনা দিয়ে এখন ঘড়ির কাঁটায় 3টে বাজে আমরা থানসিংয়ে এসে পৌঁছেছি। চলার পথ খুব কঠিন ছিল আজকে। কঠিনের মধ্যে যেটা সবচাইতে বেশি কঠিনতর করে তুলেছিল পথটিকে, সেটি হচ্ছে 2 ঘন্টার হেভি স্নোফল, প্রচণ্ড স্নোফল। এখনও কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। কোকচুরাং হয়ে আমরা এখানে এলাম। কোকচুরাং প্রচণ্ড একটি ভালো জায়গা। কোকচুরাং থেকে এখানে আসবার পথে টেকচুর নদী দিয়ে আমরা বেশ খানিকটা সময়
কাটিয়েছিলাম, ছবি টবি তুলেছিলাম। তারপরে এখানকার যে ভূমিরূপ তা এক কথায় বলা সম্ভব নয়, একদম অন্য মানের। যতগুলো জায়গায় হেঁটেছি এখানকার ভূমিরূপ একদম অন্য। এখানে রাস্তা বলে কিছু নেই, শুধু বড় বড় বোল্ডার, এক বোল্ডার থেকে আর এক বোল্ডারে যাওয়া। এখানে লাঠি নিয়েও সাপোর্ট নেওয়াটা খুব প্রবলেমেটিক, কারণ লাঠি নিয়ে সাপোর্ট নেওয়া যায় না, নেওয়ার জায়গা নেই। তবে ডান পাশ বলুন, বাঁ পাশ বলুন, পেছন বলুন, সামনে বলুন, সব জায়গার এতটাই সৌন্দর্য ছিল যে হাঁটবার সময় কষ্ট হলেও কিন্তু মানে থেমে যাবার ইচ্ছা কখনো হয়নি। সবসময় মনে হচ্ছিল আরেকটু যাই, যদি আরেকটু ভালো কিছু দেখতে পাই। সত্যি সত্যি যতটা পথ এগিয়েছি পথের সৌন্দর্য যেন মানে অনেক গুণ বেড়ে গেছে। এখানটায় এসেছি, এখানটায় এসেও এখন আপনাদেরকে দেখাবো চারদিকটা কি সুন্দর একটা ভ্যালি, এবং তার 3-5টা ঘিরে পাহাড় রয়েছে, এক পাশটা নিচের দিকে নেমে গেছে। আমরা এখানটায় এসে একটা ঘর বুক করেছি, ঘরের ভাড়া, অর্থাৎ ঘরের ভাড়া বলবো না, পার বেডের ভাড়া 300 টাকা করে পড়েছে। বাদ বাকি যারা এসছে এখানটায় দেখতে পাচ্ছি ইন্ডিয়ান হাইক, তারপরে ওই আরও অনেক আছে, ইয়েলো মাস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেক অর্গানাইজার দ্বারা তাদের তরফ থেকেও প্রচুর এসেছে। তবে লোক সংখ্যা, জনসংখ্যা বলুন খুব একটা বেশি কিন্তু এখানটাই নেই। আগামীকাল আমাদের চূড়ান্ত পরীক্ষা হবে, কারণ আমরা একদিন অলরেডি জংরিতে নষ্ট করে ফেলেছি। আমরা ফেলিনি, প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে নষ্ট করতে হয়েছে বা আমরা বাধ্য হয়েছি নষ্ট করতে। তো আগামীকাল ডাইরেক্ট এই থানসিং থেকে আমরা কিন্তু গোয়েচালা টপে পৌঁছাবো, যদি ওয়েদার ভালো থাকে। এবার পথ, অনেকটা পথ, গোটা পথটাই চড়াই। মনে বল এখনও রেখেছি, শারীরিকভাবে এখনও সুস্থ আছি। সমস্ত মিলেমিশে দেখা যাক আর কি, যে আমরা সেই সামিটটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি কিনা। আশা রাখছি আমরা পারবো এবং জয় করেই বাড়িতে ফিরবো। এই মনোবল কিন্তু এখন আমাদের চাঙ্গা আছে। যতগুলো আমরা এসছি, আমাদের গ্রুপে এই মুহূর্তে আছে আমরা 9 জন। 9 জনেরই কিন্তু ইচ্ছে যেন তেন প্রকারে হোক সামিট আমরা করব। তো দেখা যাক, আমাদের হাতের উপরে কিছু নেই, ভগবান বলে একটা বস্তু আছে, হর হর মহাদেব, বাবা মহাদেব আছেন। সবার ইচ্ছায় যদি এই মিশন বা এই সামিটটাকে কমপ্লিট করতে পারি, তাহলে ভাববো যে কিছুটা হলেও করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করব। একটু চারিপাশটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন যে এর চারিপাশের ভিউজটা কীরকম। যদিও আকাশ মেঘলা, প্রচণ্ড মেঘ হয়ে আছে গোটা চারিপাশটাই, তারপরেও যতটুকু দেখানো সম্ভব বা যতটুকু ক্যামেরা লেন্সে আসা সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে থানসিং, অর্থাৎ আমরা যেখানটায় আছি তার চারিপাশটা। এই যে ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরটিতে জেনারেলি রান্নাবান্না করা হয়। এই গোটা মাঠ জুড়ে ট্রেকার্সদের জন্য সমস্ত টেন্টগুলো পাড়ার কাজ চলছে। পাশেই এই যে পাহাড়গুলো উঠে গেছে, সেইগুলো যেহেতু এখন এখানটায় মেঘ আছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই
পান্ডিম, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে কস্তুরী থেকে শুরু করে কাবরু থেকে শুরু করে প্রত্যেকটা পর্বতমালাই কিন্তু খুব সুন্দরভাবে দৃশ্যমান। এখানে আমরা ছাড়াও আরও 4টি দলের লোকেরা কিন্তু এসে উপস্থিত হয়েছে। অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছে, আবার অনেকে এখানটায় আসতে পেরেছে। এখানেও প্রেকচুর জলধারাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ থানসিং এমন একটা জায়গা যেখানটা থেকে আপনি প্রেকচু নদী, যেখান থেকে আপনি মাউন্ট পান্ডিম, যেখান থেকে আপনি কস্তুরী, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা, যেখান থেকে আপনি ব্ল্যাক কাবরু সাউথ থেকে শুরু করে নাম না জানা অনেক পর্বত কিন্তু দেখতে পাবেন। আর দ্বিতীয়ত গাছপালা, পাথর, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ থানসিংয়ে এসে পৌঁছলে আপনার ভেতরে যা যা কিছু দেখার সুপ্ত বাসনা এতকাল ধরে ছিল সব কিছুই আপনি পেয়ে যাবেন। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই ভ্যালিটা। আপনি প্রায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছাতে অন্তত পক্ষে 30 মিনিট সময় লেগে যাবে। এই ভ্যালিটার ভীষণ সুন্দর, দারুণ, অনবদ্য। বারবার করে ছুটে আসতে ইচ্ছে করবে এই স্থানে। জানি কষ্টকর পথ, তবুও মন তো মানে না, তাই অবশ্যই আসতে ইচ্ছে হবে। জানি না আর আসা হবে কি না, তবে চেষ্টা নিশ্চয়ই থাকবে আবার কোনো একবার নতুন করে এই স্থানকে দেখার। সত্যি কথা বলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, আর শরীর সাথ দিচ্ছে না। এবার খানিকটা ব্ল্যাক কফি নেই। ব্ল্যাক কফি নিয়ে ঘরের মধ্যে অন্তত 30 মিনিট বসবো। যদিও বসার আগে 10 থেকে 15 মিনিট বাইরের খোলা আবহাওয়ায় একটু এক্সারসাইজ করে নেবো। আদারওয়াইজ আগামীকাল কিন্তু পথ চলতে সমস্যা হবে। এখনকার মতো রাখছি, আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন।